আজকের ক্লাস শুরু করব কাউন্সেলিং দিয়েই। আগের দিন শেষ করেছি কাউন্সেলিং কাকে বলে, কাউন্সেলিং নেচার অফ কাউন্সেলিং, ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড কাউন্সেলর। আজকে এই কাউন্সেলিংয়ে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং পরিবারের কি উপযোগিতা, কি কারণে করা হয়, যদিও আমি বলেছি সেটাই কিন্তু আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা একটুখানি রিকল করে নিই কাউন্সেলিং বলতে কি বোঝায়। যেখানে আমরা ক্লায়েন্ট এবং কাউন্সেলর দুজনে থাকবেন, যাদের মধ্যে কিন্তু 1-to-1 রিলেশন, ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি সম্পর্ক, এবং যেখানে তারা মানে যেখানে এই জায়গাটি হবে সেটা কিন্তু একটা সেট আপ থাকবে, এবং ক্লায়েন্ট যে কাউন্সিলরের সাথে কথা বলছে তার মধ্যে কিন্তু এই ধারণাটা থাকতে হবে যে ক্লায়েন্ট কিন্তু তার যে কথাগুলো সেগুলো কিন্তু কাউন্সিলর কোথাও বলবেন না, এবং পুরোটাই কিন্তু কনফিডেন্সিয়াল থাকবে। সেই কমিটমেন্ট কিন্তু কাউন্সিলরের মধ্যে থাকবে। একজন ক্লায়েন্ট যখন কাউন্সিলরের কাছে আসছে তার মানেই যে সে সবসময় যে প্রবলেম নিয়ে আসে, তার সলিউশন চাইছে সেটা নয়। আমরা অনেক সময় কিন্তু আমাদের জীবনে এমন অনেক সমস্যা স্বাভাবিক জীবনে আসতে পারে, সেটার হয়তো সলিউশন আমরা কোনোভাবে করতে পারছি না, তখন কিন্তু আমরা কিছু ক্ষেত্রে পরামর্শ চাই, এবং তাই জন্য কখনো কখনো এটা ডেভেলপমেন্টাল প্রসেস, কখনো কখনো রেমেডিয়াল প্রসেস হিসাবে কাজ করে। এবং কাউন্সিলিং কিন্তু একটা সিরিজ, অর্থাৎ কাউন্সিলরের কাছে একবার বা দুবার ক্লায়েন্ট এলেই যে তার সমস্যার সমাধান তিনি করে দিচ্ছেন তা কিন্তু নয়, এবং এটা কিন্তু কখনো কখনো অনেকগুলো সেশন লাগে, আবার কখনো কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু তাহলেও এটা একটা সিরিজ। এবং আমরা যেটা বারবার বলেছিলাম যে ক্লায়েন্ট আর কাউন্সিলরের মধ্যে একটা রিলেশন অর্থাৎ একটা বন্ডিং তৈরি হতে হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, যে সম্পর্কটা কিন্তু যেটাকে আমরা বলছি র্যাপোর্ট এস্টাবলিশমেন্ট, যেটা কার উপর ভিত্তি করে উঠবে না, কোনো একটা কোনো নয়, ট্রাস্টের ওপর। অর্থাৎ সেই যে রিলেশনটা তৈরি করতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট সময় লাগে, এবং সেখানে কাউন্সিলর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। কাউন্সিলর কিন্তু তার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আলোচনা করেছিলাম, যে তাকে তার কথা, ক্লায়েন্টের কথা শোনার ক্ষমতা, শোনার ইচ্ছা, এবং তিনি পুরোপুরি যখন ক্লায়েন্ট আসছেন তার কাছে পুরো মনোযোগটাই যেন তার উপর দেন, তার প্রতি এমপ্যাথেটিক হতে হবে, অর্থাৎ ইমোশনাল সাপোর্ট তাকে দিতে হবে, যাতে তিনি যেটা বলছেন সেটা যেন মনে হয় যে না, তিনি তার কথাগুলো তিনি শুনছেন, তার কথাগুলো তিনি বোঝার চেষ্টা করছেন, এবং হঠাৎ করে তাকে থামিয়ে দিচ্ছেন না। হ্যাঁ, ক্লায়েন্ট যখন আসছেন কাউন্সিলরের কাছে, কাউন্সিলর কিন্তু তাকে কোনো একটা প্রবলেমে সলভ করে দিচ্ছেন তা কিন্তু নয়, তাকে কিন্তু অনেক তার স্কিল ডেভেলপ করছে, বিভিন্ন দিক তার মধ্যে, কোন পথ দিয়ে গেলে বা কিভাবে চললে, কিভাবে কথা বললে বা কোন কথাটা কিভাবে বললে কতদূর, তার সমস্তটা শুনে, অর্থাৎ তার কেস হিস্ট্রি, তার যাবতীয় সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সমস্ত কিছু দিকটা দেখে যখন কিন্তু তার সম্পর্কে তার সঙ্গে জানতে জানতে তাকে যাতে বুঝতে পারেন কাউন্সিলর, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে, এবং ক্লায়েন্ট যাতে সব থেকে বড় কথা যে নিজে যেন সেই কনফিডেন্সটা পায় যে না, এনার কাছে এসেছি আমি কিছু পাবো, বা এনাকে আমি সব কথা বলতে পারবো, এনার মধ্যে সেই এবিলিটি রয়েছে যে এনাকে ট্রাস্ট করা যায়। তাহলে এই যে জিনিসগুলো কাউন্সেলিং ক্ষেত্রে ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সিলরের মধ্যে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে বিষয়টা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এবং অনেক সময় কিন্তু আমরা অনেক প্রবলেম থেকে সমাধান আমরা করতে পারি, সলিউশন হয়। এবং সব থেকে একটা বড় কথা, বারবার বলছি, কথাটা মাথায় রাখবে, যে আমি কাউন্সিলরের কাছে এলাম এবং আমার প্রবলেম আমি উনি বললেন, যে ওয়ে উনি বলছেন বা যেভাবে উনি বলছেন, আমি কিন্তু তার কথা ফলো করলাম না, সেটা কিন্তু কোনো লাভ নেই। এবং এই কাউন্সেলিংয়ের উদ্দেশ্যটাই হলো যিনি কাউন্সেলিং যাকে করা হচ্ছে তার অ্যাটিটিউড অর বিহেভিয়ার, যেটাই করি না কেন, তাতে যেন চেঞ্জ আসে। তো আমরা কিন্তু এই কাউন্সেলিংটা কখন করব, এটা আমি প্রথম দিনই ডিসকাস করেছি, কারণ পরামর্শ কিন্তু আমরা অনেক সময় নিতে যাই,
বিভিন্ন কারণে, কিন্তু এই যে পরামর্শদান মনস্তাত্ত্বিক দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলরকে অবশ্যই কিন্তু এক্সপার্ট হতে হবে, স্কিল থাকতে হবে, যাতে যে কোনো জিনিসকে তিনি সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাখ্যা করতে পারেন, ইন্টারপ্রেট করতে পারেন। বিভিন্ন প্রকার টেস্ট আছে, থেরাপি আছে, যেগুলো কোথায় কখন কোনটা প্রয়োগ করা যেতে পারে সেটা সম্পর্কে তিনি কিন্তু যাতে ওয়ে তৈরি করতে পারেন। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই যে কাউন্সেলিং কিন্তু ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হয় এবং গ্রুপ কাউন্সেলিং হয়, বিভিন্ন টাইপস অফ কাউন্সেলিং হয়, কিন্তু কাউন্সেলিং কজন কার উপর, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ যেটাই বলি না কেন, ডিপেন্ডস অন ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট কতজন তার উপর কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, অর্থাৎ যখন একজন ব্যক্তি আছেন এবং কাউন্সিলরের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে, তখন সেখানে কিন্তু আমরা সেটাকে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং বলি। আর যখন কিন্তু নাম্বার অফ ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে স্কুলেতে যখন পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে অনেক ফোবিয়া তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, বা অনেকে ক্লাসে চুপচাপ, ভীষণ চুপচাপ, শান্ত, কেন তারা মিশতে পারছে না। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, সবাই সবার মনের কথা বলতে পারে না। তো এই সব ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সেলিং, পরিবারের কাউন্সেলিং করা হয়। ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করতে গিয়েও কিন্তু আমাদের ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয়। কখন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, সেই কোন সময় কাউন্সেলিং বা কোন জায়গাতে এটা করতে হবে, সেই সমস্ত কিন্তু আমাদের এই ডিপেন্ড করছে যে একজন কাউন্সিলর ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করছেন কি গ্রুপ কাউন্সেলিং করছে। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা বিভিন্ন কাউন্সেলিং আছে, আমরা সেটা নিয়ে এখন যাচ্ছি না। আমরা একটুকু শুধু দেখে নেব যে শিক্ষা ক্ষেত্রে আমাদের এই কাউন্সেলিং এর উপযোগিতা কি এবং পরিবারে আমাদের কাউন্সেলিং কখন লাগছে। আমরা যদি খুব ছোট করে বলি, আমরা কথার মধ্যেই বুঝতে পেরে গেলাম যে একজন শিক্ষার্থী যখন স্কুলে যাচ্ছে তখন তার বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে, টিচারের সাথে প্রবলেম হতে পারে, পঠন পাঠন পদ্ধতির মধ্যে সমস্যা হতে পারে, তার হয়তো কারোর ক্লাস করতে একদম ভালো লাগছে না, সে ক্লাস থেকে পালিয়ে যাচ্ছে, বারবার সে ক্লাস বাঙ্ক করছে। তো কখন কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমাদের এটাই দরকার একজন কাউন্সিলরের কারণটা খুঁজে বার করা যে কিসের জন্য, এবং তাহলে কখন আমাদের এই শিক্ষার্থীদের প্রয়োজন কাউন্সেলিং। যখন পরীক্ষা আসছে তখন প্রচন্ড স্ট্রেস মনে হচ্ছে, কিভাবে তাদেরকে সেই স্ট্রেস থেকে কিভাবে তাদের বোঝানো যায় যে কেমন ভাবে তাদের চলতে হবে, এই কথাগুলো অর্থাৎ সেম ভাবে আমাদের খেয়াল রাখতে হবে পরিবারেও। আমাদের ফ্যামিলিতেও কিন্তু অনেক সময় দেখা যায় কোনো শিশু অতিরিক্ত শাসন, আবার কেউ হয়তো প্রচন্ডই অবহেলা হতে পারে, তাদের সমাজের যে পরিবারের আর্থিক অবস্থা, পরিবারের বাবা মার মধ্যে হয়তো কলহ, এবং বিভিন্ন পরিবেশের জন্য কোথায় কখন কাউন্সেলিং প্রয়োজন হচ্ছে, সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করবো। জাস্ট একটু দেখে নিই শিক্ষা ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যে সমস্ত সম্মুখীন হলে পরামর্শ প্রয়োজন সেগুলো দেখো বলা হয়েছে। শিক্ষামূলক বিষয় পরিবর্তন, অর্থাৎ যখন 10 অবধি আমরা কিন্তু জানি সবাই একরকম, তারপর চেঞ্জ হচ্ছে আর্টস সায়েন্স, যে কোনটাতে গেলে তার সুবিধা হবে, কোনটা তার জন্য অ্যাপ্লিকেবল। কোনো শিক্ষা স্তরে পৌঁছানোর পর অনেকগুলো বিভিন্ন রকম স্ট্রিম আছে, কোন স্ট্রিমে করলে আমার জন্য ঠিক বা তার জন্য কোনটা ঠিক হতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন হয় সহপাঠক্রমিক কার্যাবলী বাছাই, অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। বাড়িতে কোনো সমস্যার সম্মুখীন হলে, অন্য শিক্ষার্থীরা বিব্রত করলে, অকারণ ভয় এবং দুশ্চিন্তা দেখা দিলে, শিক্ষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে, ভবিষ্যৎ বৃত্তি সম্পর্কে পরিকল্পনা গ্রহণ। তার মানে এই জিনিসগুলো খুব জেনারেল, বারবার বলছি এখানে কিন্তু কোনো, এগুলো হচ্ছে আমি শুধু কাউন্সেলিং যে আমরা প্রবলেম হলে কাউন্সেলিং মানে মানসিক প্রবলেম, এই ভাবনাটা কিন্তু একদমই নয়। কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফের একটা সমস্যা হতেই পারে, প্রত্যেক ব্যক্তির মধ্যে হতে পারে, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে। তাহলে শিক্ষার্থীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হলে কাউন্সেলিং করতে পারে সেটা এখানে বলা হয়েছে। এবং সেম ভাবে দেখো লেখা রয়েছে ইউটিলিটি অফ কাউন্সেলিং টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে পরামর্শ দানের উপযোগিতা কি। দেখো আমি কি বলেছি, শিক্ষার্থীরা কিন্তু আমাদের পরামর্শ দানের উদ্দেশ্যটাই এটা নয় যে তার প্রবলেম হলো সলভ করে দিলাম, উদ্দেশ্যটা এটাই হচ্ছে কোন কোন পথে গেলে কিভাবে চললে তাদের সুবিধা হবে। এবং দেখো সেটাই লেখা আছে নিজেরা যাতে নিজেদের সাহায্য করতে পারে, নিজেদের কোনো সমস্যা সমাধান নিজেই সক্ষম হয়,
তার সাহায্য করা। তাহলে এইটুকুর মধ্যে আমার কথার সাথে আশা করি মিল পাচ্ছ যে আমি বারবারই বলছি কাউন্সিলর কিন্তু কোনো প্রবলেম সলভ করে দিলেই শুধু নয়, তিনি কিন্তু চেষ্টা করছেন তার যে শিক্ষার্থী বা যে ক্লায়েন্ট বা যে ব্যক্তি তার কাছে যাচ্ছেন তার যাতে বিভিন্ন দিকগুলোর ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ তার যাতে কোপিং স্কিল, তার যাতে ইমোশনাল স্টেবিলিটি, কোথায় কোন কথাটা বলছে, কিভাবে চলছে, অর্থাৎ কিভাবে চললে সুবিধা হয় সেগুলো কিন্তু তিনি দেখান। এবং দেখো লেখা রয়েছে যে মানে কয়েকটা পয়েন্ট করে লেখা আছে, দেখো শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, অর্থাৎ কোন পথে গেলে হ্যাঁ সেইটা তার সুবিধা হতে পারে, সেটা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের কি বলেছে উপযোগী পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা, শিক্ষার্থীদের সমস্যা উপযোগী পরিকল্পনা রচনায় সাহায্য করা। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের দিকে দেখো আমি আন্ডারলাইন করেছি, মেন ব্যাপারটা কিন্তু এটা ইনফরমেশন যাতে প্রপার, আমরা সেই জন্য একজন কাউন্সিলরের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়েছিলাম যে তাকে কিন্তু অবশ্যই নলেজেবল হতে হবে। তিনি যদি নলেজেবল হন তাহলে পর্যাপ্ত তথ্য দিতে পারবেন, নির্দিষ্ট পরিকল্পনা, নির্দিষ্ট সিদ্ধান্ত তিনি দিতে পারবেন, শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকে যাতে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক সুন্দর হয় সেটা একটা দেখা দরকার, শিক্ষার্থীকে তার নিজস্ব আগ্রহ ক্ষমতা প্রবণতা সম্পর্কে, অর্থাৎ তার কোন দিকে সে গেলে সে ভালো করবে, তার কোন দিকে তার প্রবণতা, মানে বুঝতেই পারছো যে কোন দিকে সে বেশি উপযোগী, কোনটা করলে সকলকেই যে পড়াশোনা করতে হবে, পড়াশোনাতেই ভালো হতে হবে তা তো নয়, তাহলে সেইটা কিন্তু তৈরি করা বা সেই দেখানোটাও কিন্তু কাউন্সিলরের দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা, এই মাত্র বললাম, এবং সঠিক মনোভাব, অর্থাৎ মানে শুধুমাত্র শিক্ষার্থীরা যাতে পড়াশোনাটাই তাদের কাছে মেন নয়, এছাড়াও যদি কেউ অন্য এক্সট্রা দিকে ভালো হয় তাহলে সেই দিকে যাতে সে কনসেন্ট্রেট করতে পারে, সেই দিকে সে ভালোভাবে করতে পারে, তাতেও হয়তো অনেক সময় কেন তারা অনেক উন্নতি করতে পারে, সেই জায়গাগুলো প্রপারলি বলা। অর্থাৎ কেবলমাত্র মানে একটা সেই জন্য বেশিরভাগ স্কুলে কলেজে এখনো এডুকেশনাল কাউন্সিলর আছে যেখানে এই সময়গুলোতে যে কোন দিকে কোন কাউন্সেলিং করা হয়, কোন ওয়েতে কোন পথে গেলে সে ভালো করতে পারে, কখনো কখনো তাদের অ্যাপটিটিউড টেস্ট করা হয় যে কোন দিকে তার অ্যাপটিটিউড মেকানিক্যাল, এবং সেখানে আমরা পড়েছিলাম ডিএটি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট আছে, এবং আমরা সেখানে কিন্তু যদি কেউ প্রপার মানে আমরা সেখানে টেস্ট করতে পারি যে সেই ছেলেটি বা সেই মেয়েটি কোন পথে, এবং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা ব্রেন অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি দিই। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একজন কাউন্সিলরের পক্ষে অনেক বেশি ইজি। এটা কিন্তু বারবার বলছি, এটা এই রকম নয় তার সমস্যা হয়েছে বা তার মানেই তার মানসিক সমস্যা, তার জন্যই সে কাউন্সিলরের কাছে গেছে। ওকে, ঠিক একইভাবে এই কাউন্সিলিং পরিবারের বা ফ্যামিলি কাউন্সিলিং কি কাজে লাগছে সেটা আমরা বলে দিচ্ছি। দেখো, ইউটিলিটি অফ কাউন্সিলিং অ্যামং ফ্যামিলি মেম্বার্স কি লেখা রয়েছে, শিশুদের সুস্থ বিকাশের জন্য পরিবারের সদস্যদের ভূমিকা সম্পর্কে অবহিত করা। এইমাত্র বললাম যে আমরা একটা সমাজে আমাদের কাছে মেন হচ্ছে পরিবার, সেই পরিবার যদি আমাদের কাছে ঠিক না হয়, পরিবারের প্রত্যেকটা মেম্বারের আচরণ সেটাই কিন্তু শিশুর ওপর প্রভাব পড়ে। তাই আমাকে খেয়াল রাখতে হবে যে সুস্থ মানে তাদেরকে বোঝাতে হবে যে শিশুর সুস্থ বিকাশের জন্য কিন্তু পরিবার যারা মেম্বার তাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। পিতামাতার মধ্যে সুস্থ সম্পর্ক বলেছি, পিতামাতার সাহচর্য, নিয়মিত মিথস্ক্রিয়া, মানে অর্থাৎ প্রত্যেকের মাতা পিতার সম্পর্ক যদি ঠিক হয়, কলহ বিবাদ থাকলেও সেটা যাতে শিশুর সামনে না হয় সেই দিকে লক্ষ্য রাখা কিন্তু অবশ্যই দরকার। শিশুদের চাহিদার পরিতৃপ্তি যেমন জরুরি, আবার সব চাহিদা যা চাইছে সেটাই দিচ্ছি বা যেটা পাওয়া উচিত নয় সেটাও সে পাচ্ছে সেটা নয়। তাহলে যদি সেই মা বাবা বুঝতে না পারেন যে কোন চাহিদা বা কোনটা চাইলে দেওয়া উচিত, কোনটা চাইলে দেওয়া উচিত নয়, কিভাবে সেই জায়গা থেকে মানে সরতে হবে, সেই জায়গাটাও কিন্তু কাউন্সিলর সাহায্য করেন। শিশুদের প্রতি কঠোর শৃঙ্খলার মনোভাব যেমন কাম্য নয়, তেমনি কিন্তু আমি বলেছি যে শৃঙ্খলাহীনও নয় আবার অতিরিক্ত শাসনও নয়। প্রত্যেক শিশুর আগ্রহ চাহিদা
সামর্থ্য, অর্থাৎ আমরা তার উপর কিছু চাপিয়ে দেব না, সে কোন দিকে যেতে চাইছে, তার কোন দিকে চাহিদা, কোন দিকে গেলে তার ভালো হবে সেটা জানানো। শিশুদের পড়াশোনায় মাতা পিতা যাতে অহেতুক চাপ না দেন। নিশ্চয়ই জানো এটার ওপর আমাদের এখনো অনেক সিনেমা তৈরি হয়ে গেছে। আমরা জানি যে অতিরিক্ত চাপ, যে আমার ছেলে বা আমার মেয়েকেই ফার্স্ট হতে হবে, কেন ও ফার্স্ট, তুই ফার্স্ট হলি না, ও সেকেন্ড হলো, বা তুই সেকেন্ড হলো, ফার্স্ট হলি না কেন, এটা যেন না হয়। পরিবারের মধ্যে থাকাকালীন পরিবারের সদস্যদের অনুকরণ করে তাদের সম্পর্কে মিথস্ক্রিয়া চালিয়ে যে শিশুর মানসিক ও সামাজিক বিকাশ ঘটে সে বিষয় বোঝানো। তাহলে আমরা যদি একটুখানি আগের কথা একটু চলে যাই, তাহলে আমরা কিন্তু বহুবার পড়েছি যে সামাজিকীকরণ কাকে বলে। আমরা কি পড়েছি? সোশ্যালাইজেশন। আমরা একটা শিশু, আমরা কিন্তু গ্রুপ যে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা বারবার বলেছি একটা শিশু জন্মগ্রহণ করছে পরিবারে, সেই পরিবারের মাতা মানে পরিবারে জন্মগ্রহণ করার পর থেকেই সেই পরিবারের সমস্ত কিছু শেখা, অর্থাৎ প্রাথমিক আচরণটাই আমরা কিন্তু এই পরিবার থেকে শিখি। আমরা সমাজে কর্তব্য সম্পাদনকারী মানে সদস্য হতে যে অংশগ্রহণ তাকেই সোশ্যালাইজেশন বলে। অর্থাৎ কিভাবে কথা বলতে হয়, কিভাবে বড়দের সঙ্গে বড়দের শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, সহযোগিতা করতে হয়, প্রতিদ্বন্দ্বিতাও করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা শিখি পরিবার থেকে। তাহলে পরিবারের মাতা পিতা অর্থাৎ পরিবারের বড় যে সদস্যরা যারা মেম্বার আছেন তারা যে শিশুর বিকাশ বা শিক্ষার্থীদের বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের সমস্যা হতে পারে সবসময় যে শিশু বা যে শিক্ষার্থী তারই সব সমস্যা, এটা কিন্তু নয়। তখন দেখা যায় এই সব ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সেলিং প্রয়োজন হয়, কারণ অনেক সময় দেখা যায় যে কোথাও কিন্তু খামতি রয়ে যায়, যেটা কিন্তু অহেতুক প্রেশার ক্রিয়েট করা, অহেতুক তাদেরকে বলা যে এই হতে হবে সেই হতে হবে, অনেক রকমের হয়ে থাকে। অতিরিক্ত শাসনও নয়, আবার একদম শাসন, অর্থাৎ কোন সময় ফ্যামিলি কাউন্সেলিং প্রয়োজন সেটা বোঝানো, অর্থাৎ কিভাবে একটা পরিবারকে ঠিকঠাক সুস্থ রাখা যায় সেই দিকটা দেখাও কিন্তু একজন কাউন্সেলর বা সহযোগিতা করে থাকেন। তাহলে আমরা এখানে ফ্যামিলি কাউন্সেলিং এর একটুখানি উপযোগিতা এবং শিক্ষার ক্ষেত্রে যে কাউন্সেলিং এর উপযোগিতা সেটা সম্পর্কে পড়লাম। আমরা এরপর কিন্তু আরো আমরা যে কাউন্সেলিং এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কাউন্সেলিং এই চ্যাপ্টার বলে না, কাউন্সেলিং কতটা আমাদের জীবনে জরুরি, এবং আমরা কিন্তু যদি সেটা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার টাইমে যদি একটু প্রবলেম হলে বা যদি মনে হয় যে আমি নিজে সলভ করতে পারছি না বা আমি কাউকে আমার সমস্যাগুলো বলতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সেলারের সাহায্য নিতে পারি। এবং কাউন্সেলারের অবশ্যই অনেক ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা করেছি, সেই মাধ্যমে কিন্তু এই সুন্দর প্রসেসটা চলে মানে এগিয়ে গেলে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টার যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন আমরা এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করি, সেটা করে এই চ্যাপ্টার শেষ করব। আজকের ক্লাস এইটুকু।